সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষকের তালিকা থেকে স্বরাষ্ট্র সচিবকে বাদ দিতে আর্জি, নাম বাদের আর্জি জানিয়ে কমিশনকে চিঠি নবান্নর। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে বলা হয় যে পশ্চিমবঙ্গ সহ আরও 4 রাজ্যে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে রাজ্যের একাধিক আইএস অফিসারকে নিয়োগ করা হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে যে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের নাম ছিল আরও কয়েকটি দপ্তরের সচিবের। সেই চিঠি পাঠানো হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এবং বলা হয় এই অফিসারদের প্রশিক্ষণ নিতেই হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়। আর তা নিয়েই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয় যে কিভাবে রাজ্যের একজন স্বরাষ্ট্র সচিবকে জাতীয় নির্বাচন কমিশন চাইছে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই নবান্নের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই চিঠিতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব সহ 9 জন অফিসারের নাম, যাদের এই কেন্দ্রীয় পর্যবেক্ষকের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। কারণ নবান্ন মনে করছে যে এই অফিসারদের আগামী বিধানসভা ভোটে প্রয়োজন হবে, বিশেষ করে স্বরাষ্ট্র সচিব সহ পরিবহন সচিব সহ বেশ কয়েকটি দপ্তরের সচিবদের। তাই সেই কারণে এই অফিসারদের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। তার বদলে আরও 9 অফিসারের নাম জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়েছে নবান্ন। আজ এই চিঠি নবান্নের তরফে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। বেশ, ভোটের আগে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি এসএসসি। 1 মার্চ গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে, সোমরাজের থেকে জানবো গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা কবে এবং কত শূন্য পদ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে। দেখো, নবান্নের তরফে আজই অনুমোদন দিয়ে দেওয়া হয় স্কুল শিক্ষা দপ্তরকে যে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে পারবে এসএসসি। 1 মার্চ গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে 2988টি এবং গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী 8ই মার্চ। এসএসসির তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে 1 মার্চ দুপুর 12টা থেকে দুপুর 1:50 মিনিট পর্যন্ত পরীক্ষা হবে এবং 8ই মার্চ দুপুর 12টা থেকে দুপুর 1:20 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এই 2 পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে 16 লক্ষেরও বেশি, যার মধ্যে গ্রুপ ডি পদের জন্য আবেদন জমা পড়েছে 8.5 লক্ষেরও বেশি, গ্রুপ সি পদের জন্য আবেদন জমা পড়েছে প্রায় 8 লক্ষ। এই পরীক্ষা পরিচালনা করার জন্য রাজ্য প্রশাসনের অন্তর্ভুক্তির প্রয়োজন বলে স্কুল শিক্ষা দপ্তর নবান্নকে চিঠি দেয় প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার জন্য। সেই অনুমোদন নবান্নের তরফে আজ দেওয়া হয় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে এবং তারই প্রেক্ষিতে এসএসসির তরফে কিছুক্ষণ আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে 1 মার্চ হবে গ্রুপ সি নিয়োগের পরীক্ষা, 8ই মার্চ হবে গ্রুপ ডি পদের নিয়োগের পরীক্ষা। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষে, তারপরেই এই গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে একদম বিধানসভা ভোটের ঠিক আগেই। বেশ, বাগচায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে রিপোর্ট তলব। রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। ময়নার বাগচায় লক্ষ্মীর ভান্ডার বন্ধের অভিযোগ, 6 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধের অভিযোগ। সরাসরি চলে যাব, অনুপ হাজরা রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। দেখো, পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের একজন মহিলা সদস্য সুনিতা মণ্ডল সাউ, তিনি জনস্বার্থ মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে মামলার মূল বিষয়টা ছিল যে ওই বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রায় 7200 জন মহিলা তারা গত 6 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না এবং তারা বিডিও, জেলাশাসক প্রত্যেকের কাছে দরবার করেছে, ডেপুটেশন দিয়েছে। শেষবার জেলাশাসকের দপ্তর থেকে বলা হয় যে ডিসেম্বর মাসের 17 তারিখে বলা হয় যে এর মধ্যে সিস্টেমেটিক ফেলিয়ার হয়েছিল, টাকা ঢুকে যাবে, কিন্তু সেই টাকা আজও ঢোকেনি। তারপরেই এই হাইকোর্টে মামলা তাদের তরফে। তবে একই সঙ্গে এই মামলাতে অভিযোগ করা হয় শুধুমাত্রই বাগচা নয়, এরকম আরও কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, সেখানে
কিছু কিছু ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না, এবং এর কারণ হিসেবে আদালতে তারা একটি ভিডিও ফুটেজকে হাতিয়ার করে তুলে দিচ্ছে, যেখানে রাজনৈতিক দোষারোপের একটি অভিযোগ উঠে আসছে এবং রাজনৈতিক সমীকরণের কথা বলা হচ্ছে। সব বিষয়টা জানার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে মামলা বিচারাধীন, তাই বলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কাউকে দেওয়া যাবে না এমনটাও আদালত পর্যবেক্ষণে রাখছে না। অর্থাৎ যারা মামলা করেছেন সেক্ষেত্রে রাজ্য সরকার বা এক্ষেত্রে জেলা প্রশাসন যদি মনে করে যে সিস্টেমেটিক ফেলিয়ার ছিল, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাবে, সেই পদক্ষেপ তারা করতে পারে। বিচারাধীন মামলার জন্য সেটা আটকাবে না। বেশ, এসআইআর শুনানি চলছে, আর সেই শুনানি কেন্দ্রে নেতার শাসানি, মাইক্রো অবজারভারকে শাসানির অভিযোগ, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দেখাবো বিস্তারিত একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্ট। হিয়ারিং আতঙ্কে মৃত্যুরও অভিযোগও থামছে না। আজকেই কোথাও আত্মহত্যা করেছেন কেউ, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কারো। উত্তর 24 পরগনার হাড়োয়া গোপালপুরের বাসিন্দা বাপ্পা মণ্ডল, পরিবারের অভিযোগ এসআইআর শুনানি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। 23 জানুয়ারি শুনানিতে হাজিরার নোটিশ আসে। পরিবারের দাবি ভয়ে তিনি শুনানি কেন্দ্রে যাননি। এরপর ফের বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। বাপ্পার পরিবারের সদস্যদের তলব করা হয়। তার জেরেই আতঙ্কে বাপ্পা আত্মহত্যা করেন বলে দাবি। এসআইআর জন্য যাচ্ছিল, একটু লেট হয়ে গেছে, 10টার সময় টাইম ছিল, 11টা বেজে গেছে। তখন বলছি যে বকাবকি করছি, লাইনের ব্যাপার, বাবা চলো লাইনে যেতে হবে। বলছে লেট হচ্ছে, তা কি হচ্ছে এই বলে আমার ছেলে বাড়ি ফিরে এসে আর যায়নি। আমার ছেলে এসআইআর করে আমার ছেলে জীবন শেষ হয়ে গেল। সত্তর বছরের শেখ ইসমাইল হুগলির পোলবার হোসনেবাদ এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার কলকাতার নার্সিংহোমে তার মৃত্যু হয়। শুনানি আতঙ্কেই মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি শুক্রবার তাকে শুনানিতে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। মঙ্গলবার তার পরিবারের সদস্যদের শুনানি ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে শুনানি কেন্দ্রে যান, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার নার্সিংহোমে পাঠানো হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। মুর্শিদাবাদের ধুলিয়ানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধুলিয়ানের লালপুরের বাসিন্দা নুরেমা বিবি, তার পরিবারের একাধিক সদস্যের নামে শুনানির নোটিশ আসে। অভিযোগ এর জেরে নুরেমা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয়। হলো এসে আতঙ্কতে টেনশনে ছিল, টেনশন খুব কাগজপত্র কি নাই, সব আছে, সবকিছু থাকারও টেনশনে টেনশন কি হলো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে মহিলার মৃত্যু। পরিবারের দাবি শুনানি আতঙ্কেই মৃত্যু। গোয়ালপুকুরের ফুলবাড়ির বাসিন্দা যেহেতু নিশা শুনানির লাইনে অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের দাবি বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়। ও এসআইআর নোটিশ পেয়েছিল, তো ইয়েতে গিয়েছিল হিয়ারিং এ, ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তারপরে কি হলো? তারপরে বাড়িতে এসে মারা গেল, এসআইআর এর কারণে মারা গেছে। হাওড়ার ডোমজুড়েও এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডোমজুড়ের বাসিন্দা আজিজুর রহমান, বয়স 65। পরিবারের দাবি শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। এসআইআর যখন স্টার্ট হয়েছে তখন থেকে উনি চিন্তা থেকে একটু নড়বড় হয়ে গেছে। তারপর যখন নোটিশ এসছে, এই যে টেনশনটা ওনার মাথায় ঢুকে গেছে, না কাজকাম ভালো করে করতে পারছে, দেখা হলি মুখ গুমরা যায়, কি হলো তোমার? মৃত্যুটা দেখা গেছে এসআইআর কারণে। নিউজ 18 বাংলা।